ওই তুই কি কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করছিস নাকি? করি নাই, কিন্তু আব্বু বলছে এই শহরে নাকি কোনায় কোনায় মানুষ খুন হয়। অবনি, আমার না মরার ইচ্ছা নাই। আমি তো বিয়েও করি নাই, আর সিঙ্গেলও। এখন যদি মাফিয়ারাও আমাকে মেরে ফেলে। আরে ধুর বোকা, তোকে কে মারবে? তোর মতো ইনোসেন্ট ছেলেকে কেউ মারবে নাকি? প্রয়োজনে প্রেম করতে পারে। কলেজে আমি নতুন, শুধু কলেজেই নয়, শহরেও আমি নতুন। আব্বু ট্রান্সফার হয়ে ঢাকায় আসলো। আসলে সরকারি কর্মকর্তা, তাই তাদের অনেক সময় বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতে হয়। আর আমারও ইচ্ছা নতুন নতুন জায়গা ঘুরে বেড়াতে, আর অনেক ইচ্ছাও ছিল ঢাকা শহরে আসার। যাক, আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করলো। আমি কলেজের দিকে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমার পরিচয়টা দিয়ে দেই। বরাবরের মতো আমি ওবায়দুল রহমান অন্তর, অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি, কিন্তু এখন ঢাকা শহরে পড়তে হবে। তার কারণ তো আপনারা জানেনই, পরিবারের একমাত্র আদরের ছেলে আমি। আম্মু আব্বু মিলে আমাদের পরিবার। বাকি কাহিনী গল্পে জানতে পারবেন। আমি কালকে এই কলেজে অ্যাডমিশন নিলাম, আর আজকে আমার প্রথম দিন এই কলেজে। জানি না এই কলেজের মানুষ কেমন হবে, শুধু কলেজ নয়, এই শহরের মানুষ কেমন হবে তা আমার অজানা। তবুও বুকে বল নিয়ে ক্যাম্পাসে হেঁটে গেলাম। এই চাম্পাউদ্দিন। কে যেন আমাকে চশমা উদ্দিন বলে ডাক দিল। আসলে আমি একটা চশমা পরে আছি, যার কোনো পাওয়ারই নাই। বলতে পারেন শো অফ করার জন্য, কিন্তু আমি পড়লাম ভদ্র থাকার জন্য। এই চম্পেই, চোখের সাথে কি কানেও কম শুনিস নাকি? জি ভাইয়া, বলুন আমাকে কেন ডাকলেন? দেখে তো ভদ্র ঘরের ছেলেই মনে হচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া। সেখানে শুধু ছেলেটাই না, সেখানে দুজন মেয়ে আর তিনটা ছেলে উপস্থিত আছে। তবে মেয়েগুলো শার্ট প্যান্ট পরা, যা দেখে আমার কেমন জানি লাগতেছে। এই তোর নাম কি রে? কলেজে তো নতুন মনে হচ্ছে। জি, আমার নাম মোহাম্মদ ওবায়দুল রহমান অন্তর, আর আমি আজই কলেজে আসলাম। এত নেখা না সেজে মুরগি হতো। সেখান থেকে একটা মেয়ে বলে, ফার্স্ট ইয়ার মনে হচ্ছে। না আপু, সেকেন্ড ইয়ারে পড়ি। আসলে আমার আব্বু এই শহরে ট্রান্সফার হয়েছে, আর আমারও ইচ্ছা ছিল ঢাকা শহরে আসার। বাবা, দেখে তো অনেক ইনোসেন্ট মনে হচ্ছে। আর ভালোই, তুই আমাদের সাথে পড়িস। আচ্ছা, মুরগি হতে পারিস? ছেলে কোনোদিনও মুরগি হয় নাকি? ছেলেরা মোরগ হয়, মুরগি না। আর আমাকে আপনারা মনে হয় র‍্যাগ দিচ্ছেন। দিচ্ছি। আসলে নতুনদের এইভাবেই আমরা স্বাগতম জানাই। তো কথা বলিস না, না হলে কিন্তু। আমাকে কিছু বলতে যাবে, তখন গাড়ির হর্ন শোনা যায়, আর খেয়াল করলাম সেই হর্নের আওয়াজ শুনে সবাই কেমন যেন চুপসে গেল। আমি দেখলাম আমার পিছন বরাবর একটা কালো গাড়ি ক্যাম্পাসে দাঁড়ালো, আর দেখলাম সবাই নিস্তব্ধ হয়ে গেল, তাদের মুখে কোনো কথা নেই। দেখলাম সেই গাড়ি থেকে দুজন কালো পোশাক পরা গার্ড বের হলো, আর সেখান থেকে একজন গাড়ির দরজা খুলে দিল। সেখান দিয়ে একটা মেয়ে বের হলো, যা দেখতে অপরূপ সুন্দরী। কিন্তু সে মেয়েটাকে দেখে সকলের চোখে ভয় দেখলাম। এবার প্রশ্ন হলো, কে এই মেয়ে? কেন সবাই এই মেয়েটাকে দেখে ভয় পেয়ে গেল আর একদম নিস্তব্ধ হয়ে গেল, যেন মনে হচ্ছে কারো জন্য শোক দিবস পালন করতেছে। এই সুযোগে আমিও সেখান থেকে কেটে পড়ি। কিছু দূরে যেতেই দিলাম দৌড়। পরে না হলে মেয়েটার সম্পর্কে জেনে নিব, কিন্তু সেখানে থাকলে আমাকে র্যাগের শিকার হতে হবে। আমিও ক্যাম্পাসের অন্যদিকে চলে যাই। সেখানে একটা বটগাছ আছে, যা সিমেন্ট দিয়ে ভরাট করে রাখা, যেটাতে মানুষ বসতেও পারবে। আমিও সেখানে বসে পড়ি। দৌড়ানোর কারণে আমি একটু হাঁপিয়ে যাই। এই যে মিস্টার। আমি তাকিয়ে দেখি একটা মেয়ে আমার দিকে পানির বোতল এগিয়ে দিল। আমি হাঁ করে আছি। কি হলো নিন? দেখে তো মনে হচ্ছে অনেক তৃষ্ণার্ত, নিন পানি খান। থ্যাংক ইউ। তারপর পানির বোতলটা নিয়ে পানি খেলাম। তারপর মেয়েটাকে পানির বোতলটা দিয়ে দিলাম। আপনার ভাগ্য একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে খারাপ। মানে? মানে আপনি অল্পের জন্য র্যাগে শিকার থেকে বেঁচে গেলেন, কিন্তু এখন থেকে আপনাকেও অন্যদের মতো চুপচাপ থাকতে হবে। কেন, এখানে কি কথা বলা নিষেধ নাকি? না, তবে এইমাত্র একটা মেয়েকে দেখলেন না, সেই মেয়েটার সামনে তো দূরে থাক, তার উপর যদি কারো ছায়াও পড়ে না, তাহলে সেই মেয়েটা ওই মানুষটার অবস্থা খারাপ করেই ছাড়ে, বলতে গেলে হাতমরা করেই ছাড়ে। আমি মেয়েটার কথা শুনে কিছুটা অবাক হলাম। কেন, এই কলেজ তার নাকি? বলতেই পারেন। আসলে আপনি জানেন না ওই মেয়েটা কে। আপনাকে তো দেখে নতুনই মনে হচ্ছে।
হ্যাঁ আমি নতুন। তারপর আমি সব বললাম। আপনি অন্য কলেজে গেলেই ভালো হতো, কারণ এখন এই কলেজে কেউ থাকতে চায় না। কেন, এখানে কি হয়েছে? সব ওই মেয়েটার জন্য। কেউ কোনো মজা করে বেড়াতে পারে না, সবাইকে সাবধানে চলাফেরা করতে হয়, আর আমাদের সকলকেই সেই মেয়েটার কথা মতো চলতে হয়, এবং কি লেকচাররা ও প্রিন্সিপাল স্যারও। কেন, মেয়েটা ভূত না ভাল্লুক? মেয়েটা ভূত ভাল্লুক বললে ভুল হবে, বলতে গেলে মেয়েটা একটা লেডি মাফিয়া। তার কথা মতোই পুরা ক্যাম্পাস চলে, আর তার এই শক্তি আসে তার বড় ভাই লিটন থেকে, যে আমাদের ঢাকা শহরের একজন বিজনেসম্যান হলেও আনফিশিয়ালি একজন নামকরা মাফিয়া, যে পুরা ঢাকা শহরে রাজত্ব করে বেড়ায়। আর লিটন ভাইয়ের একমাত্র বোন হওয়ার কারণে সেও তাকে ফ্রিডম দিয়ে দিয়েছে, যার ফল আমাদের ভোগ করতে হচ্ছে। আমি এই লিটন ভাইয়ের কথা এখানে আসার আগেও শুনলাম, মনে করেছিলাম সামান্য একজন গুন্ডা হবে, তবে ঢাকা শহরের মাফিয়া কিং হবে তা জানতাম না। এখন তো গেলাম মনে মনে। ভাইরে ভাই, আসলেই কুফা ধরছে। কেন যে এই কলেজে আসলাম, ধুর, এখন কি হবে? থাক, আপনি একটু সাবধানে চলাফেরা করলেই হবে। বাই দ্য ওয়ে, আমি অবনী সরকার। আর তুমি? আমি ওবায়দুর রহমান অন্তর। বাহ, নামটা তো সুন্দর। তোমাকে দেখি আমার ভদ্র মনে হলো, আর নামটাও ভদ্রদের মতোই। আর আমিও তোমার সাথেই পড়ি, মানে তোমার ক্লাসমেট আমি। যাক, ভালোই হলো, এখন আর অসুবিধা হবে না ক্লাস খুঁজতে। আচ্ছা, ওই লেডি মাফিয়ার নাম কি? তার নাম ফারিয়া বিনতে আফরোজ, তবে তাকে সবাই ফারিয়া ম্যাডাম বলেই ডাকে। আর আমাকে আপনি আপনি বলিও না, আমি যেহেতু তোমার ক্লাসমেট তাই তুমি করে বলিও। আর যত পারবা ফারিয়া থেকে দূরে থেকো। মেয়েটা অনেক মারাত্মক লেভেলের জিনিস। যদি কেউ তার সাথে জাস্ট ক থেকে খ করে তাহলেই সেই ব্যক্তি শেষ। একত ফারিয়া নিজের হাতে সেই ব্যক্তির অবস্থা টাইট করবে, না হলে গার্ড দিয়ে এমন মার খাওয়াবে একত কয়েক মাস বেডে থাকতে হবে, না হলে পঙ্গু হয়েই বাকি জীবন কাটাতে হবে। থ্যাঙ্কস ফর অ্যাডভাইস। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? তারপর অবনীর সাথে ফ্রেন্ডশিপ করে নিলাম, কিন্তু অবনীর মুখে যা শুনলাম তাতে আমার একটু মাথা গরম হয়ে যেতে লাগলো। তবুও নিজেকে কন্ট্রোল করে নিলাম। আমি আর অবনী ক্লাসের দিকে গেলাম। সেখানে অবনী তার কিছু ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিল। তারপর আমিও একটা সিটে গিয়ে বসি। কিছুক্ষণ পরেই লেকচারার স্যার আসে আর সবাইকে গুড মর্নিং উইশ করে। তোমাদের মধ্যে একজন নতুন স্টুডেন্ট আসার কথা, সে কি আসছে? জি স্যার, আমি আসছি। সবাইকে তোমার পরিচয় দাও। আমার নাম মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর, আর আমি আজ থেকে আপনাদের সাথে এই কলেজে পড়ব, আর আপনাদের সাথে অনার্স কমপ্লিট করব ইনশাআল্লাহ। সবাই অন্তরের সাথে বন্ধুত্ব স্বরূপ আচরণ করবা, আর তার যদি কোনো অসুবিধা হয় তার সমস্যা দূর করার চেষ্টা করবা। তারপর স্যার ক্লাস করাতে শুরু করে। 5 মিনিট পরেই দেখলাম ফারিয়া আমাদের ক্লাসে আসে। তাকে দেখেই সবাই দাঁড়িয়ে যায়, যা দেখে আমি অবাক না হয়ে পারলাম না। অন্তরা দাঁড়া, না হলে কপালে দুঃখ আছে। আমিও অবনীর কথা শুনে দাঁড়িয়ে গেলাম, কিন্তু এই জিনিসটা দেখে মেজাজ খারাপ হয়ে গেল। আর সবচেয়ে কষ্ট লাগলো, স্যার পর্যন্ত তার জন্য দাঁড়িয়ে যায়, আর ফারিয়া স্যারের পারমিশন ছাড়াই ক্লাসে ঢুকে। সে সিটে বসতেই সকলে সিটে বসে পড়ে। খেয়াল করলাম ফারিয়া আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে, কিন্তু কেন তা আমি জানি না। তবে আমার ভিতরে অন্য কিছু চলতেছে। পাওয়ার পাইতেছে ভালো কথা, কিন্তু তার অপব্যবহার করতে এটা কোনো কথা? তবু বাদ দিলাম, কারণ আমি নতুন। সো এখন কোন রকম ঝামেলায় জড়াতে চাচ্ছি না। আমি ক্লাস করতে লাগি, কিন্তু ক্লাসে তেমন মজা বা হইহুল্লো হয় না। সবাই একদম চুপসে আছে, মনে হচ্ছে কে মরে গেছে, আর আমরা এখানে শোক দিবস পালন করতেছি। পুরাই বোরিং ক্লাস হলো। ক্লাস শেষ করলাম। আমি ক্লাস থেকে বেরিয়ে যেতেই কেউ একজন আমাকে ধরে ফেলে। পরে দেখি অবনী। কোথায় যাস? এমনি একটু ঘুরবো আর কি। চল আমাদের সাথে আড্ডা দিবি। না, আমার আনইজি লাগতেছে। আরে চল তো। বলে আমাকে টানতে টানতে নিয়ে গেল তাদের আড্ডায়। আসলে তাদের সাথে আড্ডা দিয়ে ভালোই লাগলো, কারণ তারা খুবই ফ্রেন্ডলি বিহেভ করে, আর এটাই তো প্রয়োজন। আমরা আড্ডা দিচ্ছি, এমন সময় আমার ফোন বেজে ওঠে। গায়েস, আমি আসতেছি, তোমরা আড্ডা দাও। আমি চলে গেলাম এক কোনায়। সেখানে গিয়ে দেখি আমার জিগারের দোস্ত তানভীর ফোন দিছে। আমিও রিসিভ করি। হ্যাঁ মামা, কি অবস্থা, কেমন আছিস? শালা, একটা সপ্তাহ ধরে কই ছিলি তুই?
শালা, আব্বু ট্রান্সফার হয়েছে, এখানে কি আমার কাজ নাই? মালপত্র কি তুই এসে ঠিক করে দিয়ে যাবি? দূর বেটা, তুই ছাড়া ভালো লাগে না। তুই থাকলে তো এমনিই বেটা মন চাঙ্গা হয়ে যায়। শালা, না গেলে কি হইতো? আমার জন্য একটু স্যাক্রিফাইস করতি। শালা, এই সুযোগ কি হাতছাড়া করবো নাকি? তুই থাকলে তো কোনো মেয়ের সাথে কথা বলতেও ভয় লাগে। কোন জায়গায় কি বাস দিয়ে বসে থাকিস, ইজ্জত তো অর্ধেক তুই খাইছিস। তাই নতুন শহরে আসলাম একটু ইজ্জত বানাতে। মামা, সুখ কিন্তু চিরস্থায়ী নয়। শালা, এদিকে আসবি তো একটা মায়েরও মিট যাইব না। আচ্ছা, বাকিদের কি অবস্থা? আর আমাদের ভাই ব্রাদারগুলা কেমন আছে? সবগুলোর এখন মরার মতো অবস্থা। তুই নাই তাই সবগুলোরে এতিম এতিম লাগে। মামা, এটা কিন্তু ঠিক করলি না তুই। যাক, এই শহরে এসে নিজেকে একটু ভদ্র তো বানাতে পারলাম। তোদের কাছ থেকে তো নিজেকে সেই হিটম্যান বানাইছি। শালা, সব তুই করলি আর দোষ আমার উপরে চাপাচ্ছিস। আহ আমি আর তানভীর ফোনে কথা বলতেছি, তখন একটা চিৎকার শুনতে পেলাম। মনে হয় কোনো ছেলে চিৎকার দিছে। দোস্ত, এটা কিসের চিকিৎসা ছিল? আমিও তো অবাক হলাম বেটা। মামা, তুই কিছু করিস নাই তো? শালা, আমি তোর সাথে ফোনে কথা বলতেছি, আমি কি করব? দেখ মামা, উল্টাপাল্টা কিছু করিস না। লাস্ট টাইম কি হয়েছে মনে আছে তো? শালা, ফোন রাখ, কি হয়েছে দেখতে দে। দোস্ত, নিজেকে শান্ত রাখিস। আর দরকার পড়লে আমি ওইদিকে আমাদের সাথে একজন আছে, তাকে বলবো। না, কাউকে কিছুই বলতে হবে না, আমি সামলে নিব। এখন ফোন রাখতো। ভাই, বি কেয়ারফুল অ্যান্ড বি কুল। শালার আজাইরা কথা শোনার ইচ্ছা নাই, বরং কে এই চিৎকার করলো তা আমার দেখতে হবে। আমি ফোন পকেটে ঢুকে চলে গেলাম ক্যাম্পাসে। সেখানে গিয়ে দেখি অনেকে ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে। আমিও সেখানে চলে গেলাম। তারপর যা দেখলাম তা দেখে অবাক না হয়ে পারলাম না। কারণ ফারিয়ার দুজন বডিগার্ড একটা ছেলেকে ধরে আছে। ছেলেটা অনেক রক্তাক্ত অবস্থায় দেখতেছি। আর ফারিয়া দাঁড়িয়ে আছে সেই ছেলেটার দিকে তাকিয়ে হেসেই যাচ্ছে। আমি দেখলাম ফারিয়ার হাতে একটা হকি স্টিক। মনে হয় সে হকি স্টিক দিয়ে ছেলেটাকে মারছে। আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আমি যখনই সেখানে যেতে নিব তখনই কেউ একজন আমার হাত ধরে ফেলে। আমি দেখলাম অবনী আমার হাত ধরছে। কই যাস তুই? অবনী, ছাড়ো আমাকে। অন্তর তুই ওখানে গেলে তোকেও মারবে। ভাই যাস না প্লিজ। আমার মনে পড়লো আমি এখন সে নই, আমি এখন একজন সাধারণ মানুষ। তবুও আমি যাব ছেলেটাকে, আর মারলে ছেলেটা মরেই যাবে। অবনী, ছাড়ো আমাকে। এই মেয়ে, ছেলেটার হাত ধরে আছিস কেন? আসতে দে ওকে। ফারিয়ার কথা শুনেই সবাই আমার আর অবনীর দিকে তাকিয়ে আছে। ম্যাডামও এখানে নতুন, তাই কিছুই জানে না। প্লিজ ওকে ছেড়ে দেন। এই মেয়ে, দেখছিস না তার মধ্যে মানব দরদি বেড়ে গেছে? কোনো কথা বলবি না, তাকে আসতে দে। আমিও অবনীর থেকে ঝাড়ি মেরে হাত ছাড়িয়ে নিলাম। তবে ফারিয়ার কথা শুনে সবার চোখে ভয় দেখতে পাচ্ছি আমিও সেই ছেলেটার কাছে যাই। এই, তোরা এই আবালকে ছাড় আর এই বীর পুরুষকে ধর। সাথে সাথে ফারিয়ার সেই দুই গার্ড আমাকে ধরে ফেলে। ফারিয়াও আমার কাছে এগিয়ে আসে। কি রে বীর পুরুষ, তুই আমার কাছে নাক গলালি কেন? কি, মরার জন্য এত ইচ্ছে কেন তোর? আজকে ক্লাসেও দেখলাম তুই আমি আসার পরে দাঁড়ালি না। না, দাঁড়িয়েছিলি, তবে একটু পরে। আর আমি লেট মানুষ একদম ঘৃণা করি। আর কি মনে করিস নিজেকে তুই? হ্যাঁ, তুই জানিস আমি কে? আমার এলাকায় আসলি, আবার আমার কলেজে আসলি, অথচ আমাকেই সম্মান করলি না। তুই তো আস্ত একটা বেয়াদব দেখি। বলেই দিল আমাকে ঠাস করে কষে একটা থাপ্পড়, যা খেয়ে প্রচুর ব্যথা পাই। কিন্তু আমাকে ফারিয়ার গার্ডরা ধরেই আছে। এই ছোট লোক, খ্যাত, নিজেকে হিরো মনে করিস তাই না? দেখতে তো একদম ইনোসেন্ট বাচ্চার মতো, কিন্তু কলিজা মনে হয় তোর বড়, তাই না? আব্বু, আপনি আমাকে মারলেন কেন? আর আপনি যে কাজ করে বেড়ান সেটা কি ঠিক? রেগে ফারিয়া তার গার্ডদের বলে। এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে ঠিক বেঠিক শেখাচ্ছিস? তোর সাহস তো কম না? তুই আমার সাথে মুখে মুখে কথা বলিস? এই, তোরা শুধু ধরেই রাখবি নাকি মার ওকে? আমাকে যখনই মারতে যাবে তখনই কলেজে আরো একটা কালো গাড়ি আসে, যা দেখে ফায়ার গার্ড আমাকে মারেনি, বরং সেখানে থেমে গেল। সে গাড়ি থেকে একটা লোক বের হয় আর সাথে সাথে ফারিয়া সেই লোকটার কাছে চলে যায়। ভাইয়া? বলে ফারিয়া লোকটাকে জড়িয়ে ধরে। তার মানে এই লোকটাই লিটন ভাই? ভাইয়া, এই ছেলেটা আমার মুখে মুখে তর্ক করছে। ভাইয়া, একে শাস্তি দাও। এই ছেলে, নাম কি তোর?
তোকে তো এখানে আগে কখনো দেখি নাই। ভাইয়া, এই খ্যাতটা নতুন আসছে আমাদের কলেজে। কেন যে প্রিন্সিপাল এদের মতো খ্যাতগুলোকে আমাদের কলেজে নেয়? থাক বোন, যেহেতু সে নতুন তাই সে কিছুই জানে না, তাকে মাফ করে দে। আর চল আমার সাথে, তোর জন্য সারপ্রাইজ আছে। এই, তোরা এই খ্যাতটাকে ছেড়ে গাড়ি নিয়ে চলে আসিস, আমি ভাইয়ের সাথে গেলাম। বলেই সে লিটন ভাইয়ের সাথে তার গাড়িতে উঠে চলে যেতে লাগে। আর ফারিয়ার গার্ডগুলো আমাকে ছেড়ে দিয়ে তারাও গাড়ি নিয়ে চলে যায়। আমাকে ছাড়তেই অবনী আমার কাছে দৌড়ে আসে। তোকে মানা করছিলাম না, তাহলে কথা শুনিস নাই কেন? আমাকে পরে বকিস, আগে এই ভাইয়াটাকে হসপিটাল নিয়ে যাই। তারপর সেখান থেকে ছেলেটাকে নিয়ে আমরা কয়েকজন হসপিটালে যাই। সেখানে সেই ছেলেটার ট্রিটমেন্ট করাই। এই অন্তর, তোর তো ঠোঁট ফেটে গেছে, কেন তুই এই ঝামেলায় জড়াতে গেলি? মানা করছিলাম না তোকে? আরে বাদ দে। সেখানে কয়েকটা ছেলের সাথে কথা বলি, তারা নাকি যে ছেলেটাকে ফারিয়া মারছে তার বাড়ি চিনে, তাই দায়িত্ব দিলাম ছেলেটাকে বাড়ি নিয়ে যেতে। আর আমিও সবার থেকে বিদায় নিয়ে বাড়ি চলে গেলাম। বাড়িতে ঢুকতেই আম্মুর সাথে দেখা। কি রে, আসছিস? যা ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়নি, তারপর নিচে সেই ডাইনিং টেবিলে বসে পড়ি। আজকে ঘটনাটা আমি বসে বসে চিন্তা করতে লাগলাম। পাওয়ার পেয়ে কিভাবে তা অপব্যবহার করতেছে তারা। না, এর কয়েকদিন এদের তামাশা দেখব, পরে কিছু করব আমি। শুধু কয়েকটা দিন যাক, মনে মনে বললাম। কি রে, কি ভাবছিস তুই? কই কিছুই না, খাবার দাও, খিদা লাগছে। নেই। তারপর খাবার দিল আর আমিও খেতে লাগি। কি রে, তোর ঠোঁটে কি হয়েছে? আরে কিছু হয় নাই, একটু পরে গেছিলাম তাতেই ঠোঁট ফেটে গেছে, বাদ দাও তো। তারপর খাবার খেয়ে নিলাম। সেই দিনটা আমি সুন্দর মতোই কাটালাম। সকালবেলা অন্তর, এই অন্তর, কিরে কলেজে যাবি না? যাব, একটু ঘুমাই, পরে যাব। ওই উঠ তাড়াতাড়ি। আব্বু, আজকে তুমি ডাকলা কেন? আম্মু কই? তোর আম্মু নাস্তা বানাতে ব্যস্ত, আর আমাকে বলছে তোকে ডাকতে। আর এমনিও কথা আছে তোর সাথে, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমি গেলাম। ডাইনিং টেবিলে কথা হবে। বলে আব্বু চলে গেল। আমিও উঠে চলে যাই ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে নিজেকে আয়নার সামনে দেখতে লাগলাম। আমি যখন নিজেকে দেখি তখন আমি অন্য কাউকেই অনুভব করি, এমন একজন যে চাইলে অনেক কিছুই করতে পারবে, যার পথে কেউ বাধা হতে পারবে না। কিন্তু আমি মানুষের উপর শাসন করতে চাই না, আমি মানুষের মন ভালোবাসা দিয়ে জয় করতে চাই। আমি আমার চুলগুলো একটু আঁচড়ে নিলাম আর চুলগুলো শুয়ে দিলাম। আমি চাই নিজেকে সবার সামনে একজন ইনোসেন্ট ছেলে হিসাবে প্রকাশ করতে, ওই জিনিসটা হিসাবে নয় যেটা আমি আসলেই। আমি আমার চশমাটা পরে নিলাম, তারপর চলে গেলাম নাস্তা করতে। সেখানে গিয়ে আমি টেবিলে বসলাম আর আব্বু আগে থেকে সেখানে বসেছিল। তবে আব্বুকে দেখে একটু চিন্তিত মনে হচ্ছে। আব্বু, আমাকে কি বলতে চাইছিলা? বাবারে, আমি অনেক বড় এক ভুল করে ফেলেছি, তোকে আর তোর আম্মুকে এখানে এনে। কেন আব্বু, কি হইল আবার? বাবারে, আমি মনে করেছিলাম এই শহরটা শান্তশিষ্ট শহর হবে, কিন্তু তোদের তো আমি গুন্ডা মাস্তানদের এলাকায় নিয়ে আসলাম। এখানে সারাক্ষণ মারামারি খুন খারাপি লেগেই থাকে। এখন আমি চিন্তায় পড়ে গেলাম রে বাবা। আরে আব্বু, চিন্তা করিও না, আমরা যদি সাবধানে চলাচল করি তাহলে আমাদের কেউ কোনো ক্ষতি করবেই না। সো এত টেনশন মাথায় আনিও না তো। আম্মু নাস্তা নিয়ে আসে আর আমরাও নাস্তা করে নিলাম। তারপর আমিও আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে চলে গেলাম কলেজে। আমি কলেজের প্রায় গেটের সামনে চলে আসছি, এমন সময় আমার গায়ে জুসের বোতল কে যেন ছুঁড়ে মারলো। সেটা সোজা আমার কাছে এসে গায়ে লাগে। মেজাজটা 440 হয়ে গেল। কে আমাকে এই জুসের বোতলটা ছুড়লো? পরে দেখি সে আর কেউ না, ফারিয়া। কলেজের সামনে একটা দোকান আছে, সেখানে বসে সে আছে। দেখলাম ফারিয়া শার্ট প্যান্ট আর শু পরে আছে, যা আমার অতিরিক্ত জঘন্য লাগে। আমিও কিছুই না বলে মাথা নিচু করে চলে যেতে লাগি। কি বা বলবো আমি তো সাধারণ একটা ছেলে, আর সে তো লেডি মাফিয়া। এই চশমিশ খ্যাত, আমি পিছনে তাকাতে দেখলাম ফারিয়া আমাকে ডাক দিল। আমিও আবার হাঁটতে লাগলাম, কারণ আমি এখন এই মেয়ের সাথে লাগতে চাই না। হঠাৎই কেউ আমাকে ধরে ফেলে। আমি দেখলাম এটা ফারিয়ার গার্ড। কি চাই ভাই? তোকে ম্যাডাম ডাকছে। আমাকে কে ডাকবে আবার, আর কখনই বা ডাকলো? এই চুপচাপ চল। বলে আমাকে টানতে টানতে নিয়ে গেল ফারিয়ার কাছে। এই খ্যাত, তোকে ডাকি নাই আমি? আপনি আমাকে কোথায় ডাকলেন? আমার নাম খ্যাতনা। এই শোন,
আমি যাকে যা ইচ্ছে তাই বলে ডাকবো। আর আমার সাথে অ্যাটিটিউড দেখাচ্ছিস, তাই না? কি বলেন আপু, আমি আপনার সাথে অ্যাটিটিউড দেখাবো? কোথায় আপনি আর কোথায় আমি? কোথায় বাঘ আর কোথায় হরিণ? সেটাও ঠিক, তবে বাঘ না, বাঘিনী হবে, বুঝছিস? আর আমার জুতার লেসটা লাগাই দে তো। কি? কানে শুনিস নাই নাকি? এই কলেজের সবাই আমার কথা মতোই চলে। যে আমার কথা শুনে না তার কি হাল করি তা তো দেখছিসই। এখন কথা না বলে আমার শু লেসটা লাগিয়ে দে, নাকি তোকে লুজ করতে হবে? না না আপু, আমি লাগিয়ে দিচ্ছি। তারপর আমিও বাধ্য ছেলের মতো শুলেস লাগিয়ে দিলাম। এই তো, গুড বয়। এই খ্যাত, তোর নামটা কি জানি? জি, মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর। ঠিক আছে, যন্তর মন্তর। এবার যা আমার চোখের সামনে থেকে। আমি চুপচাপ মাথা নিচু করে চলে গেলাম কলেজে, কিন্তু মাথায় আমার রক্ত চড়ে বসে আছে, কারণ মেয়েটা প্রতিনিয়ত সবাইকে টর্চার করে বেড়ায়। না, এর সমাপ্তি করতে হবে, কিন্তু এখন আমি সেই রূপ নিতে পারবো না। আমি এখানে ভদ্র হয়ে থাকতে চাই। আমাকে অন্য কোনো পথ বের করতে হবে, না হলে এইসব আটকানো যাবে না। তারা আমাকে পাওয়ার দেখে ভয় লাগাচ্ছে, তাই না? সময় হোক, তাদের বাহাদুরি বের করব আমি। শুধু সময়ের জন্য অপেক্ষায় রইলাম আমি। তাদের আমি বোঝাই দিব কার সাথে কি করতেছে তারা। আমি কলেজে ঢুকলাম। না, এখনোই সবাই স্বাভাবিকভাবে আছে, সেটাই ভালো। সবার স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার আছে। কিন্তু এ লিটনও তার বোন নিজেদের রাজত্ব বসায় রাখছে, কিন্তু তাদের এই রাজত্ব আমি শেষ করব। শুধু পিন্টু একবার দেশে ফিরে আসুক, তারপরেই দেখাবো আমি। আমি হাঁটতে লাগলাম, হঠাৎ আমি অবনীকে দেখলাম, তাই আমিও তার কাছে চলে গেলাম। কিরে, কি অবস্থা? এই তো ভালোই, তোর কি খবর? এই তো ভালোই। আমরা কথা বলতেছি, হঠাৎ কেউ একজন আমাকে পেছন থেকে আমার ঘাড় চেপে ধরে। যে আমার ঘাড় ধরেছে সে ঠিক আমার পেছন বরাবর আছে। তার হাত একটু লুজ হতেই আমি পেছনে ঘুরে ডাইরেক্ট গলা চেপে ধরি। আসলে আমার রাগ উঠে গেছিল, আর এমনিই ও ফারিয়ার কাণ্ডকলাপ দেখে মাথায় পায়ে রক্ত চড়ে আছে। পেছন থেকে বলল, মামা কি করছিস? ছাড় মামা, মরে যাবো কিন্তু। আমি তার দিকে তাকিয়ে সাথে সাথে তার গলাটা ছেড়ে দিলাম, কারণ সেটা আর কেউ না, তানভীর, যাকে দেখে আমি অবাক না হয়ে পারলাম না। শালা তুই তুই এখানে কি করিস? তোকে মানা করছি না এখানে আসতে? না, আর মরার এত শখ হয়েছে তোর? শালা আমি তো ভুলেই গেছিলাম কাকে ঘাড় চেপে ধরলাম। শালা তুই এখানে কি করিস? আসলাম আর কি খুশির ঠেলায়, কিন্তু তোর মাথা গরম হয়ে আছে কেন? কি হয়েছে রে দোস্ত? আরে কিছু হয় নাই, কিন্তু তুই এখানে কেন? তোকে আগেই বলেছি মামা, তোকে ছাড়া কিছুই ভালো লাগে না, তাই আমিও চলে আসলাম। কিন্তু তোকে দেখে প্রায় অবাক হয়েই গেলাম। এ কেমন গেট আপ মামা তোর? পাশে অবনী ছিল, সে বলে, কেমন গেট আপ মানে? এই শয়তানটা এমন না। এই মেয়ে, মুখ সামলে কথা বলো। কাকে কি বলছো তুমি জানো? এ চাইলে 1 মিনিটেই শালা। কিছু বলার আগেই আমি এই শালার মুখ চেপে ধরলাম। এই অন্তর কি বলতেছে সে? 1 মিনিটে কি? আর তুই ওর মুখ চেপে ধরলি কেন? এমনেই শালার মুখ থেকে গন্ধ বের হইতেছে। তুই থাক, আমি এই শালার মাউথ ওয়াশ করাই নিয়ে আসি। এই শালা চল আমার সাথে। মনে হয় দাঁত ব্রাশ না করে চলে আসছিস। মুখ চেপে টানতে টানতে নিয়ে গেলাম তানভীরকে। আমি তানভীরকে এক কোনায় নিয়ে গিয়ে মুখ ছেড়ে দিলাম। এই শালা তুই আমাকে টেনে আনলি কেন? আর মুখ চেপে ধরলি কেন তুই? শালা মুখ একটু কন্ট্রোল করতে শিখ। আর তুই এখানে কেন সেটা বল। আমার চট্টগ্রাম ভালো লাগে না, তাই আমিও ঢাকায় চলে আসলাম। তোকে মানা করলাম না আমার পিছু না নিতে? শালা আমি না থাকলে তোকে প্রোটেক্ট করবে কে রে? আর তাছাড়াও তুই সারা বেটা কিছুই ভালো লাগে না। মামা, আমরা দুজনে একত্রে থাকলেই মজা হয়। কিন্তু ভাই, আমি নিজেকে একটু শুধরে নিতে চাই। আমি সেই দুনিয়া থেকে একটু রেহাই চাই ভাই। মামা, আমরা সেই দুনিয়া থেকে এত সহজে রেহাই পাবো না। আর মামা বক বক করিস না। আর এই হাল করে রাখলি কেন সেটা বল। মানে এই গেট আপ কেন তোর? এমনি নিজেকে একটু আপাতত ভদ্র রাখতে চাই আর কি। শালা আবার কি ভদ্র? আমি ভদ্র। তুই ভদ্র? ভাই, জোকসটা অনেক মজার ছিল। যে কিনা চাইলে বড় বড় মাফিয়াদের পা দিয়ে পিষে ফেলতে পারে, সে কিনা ভদ্র? ও ভাই, মারো মুঝে মারো, নেহি ইয়ার মার হ্যাকরা হাই।
ভাই আল্লাহর ওয়াস্তে এখানে আমার পর্দা ফাঁস করিস না। আমি এখানে একজন ভদ্র ছেলে, তাই আমার পিছে বাস দিস না। ওকে, তুই যেভাবে খুশি থাক, মোট কথা আমি তোর সাথে থাকলেই হয়েছে। মানে তুই আমার পিছনে আর ছাড়বি না? না রে মামা, তুই যেখানে আমি সেখানেই, দুজনে। আর গান গাইস না, এবার চল, আর ভুলেও মুখ খুলবি না, বুঝছস? তারপর তানভীরকে নিয়ে ক্যাম্পাসে গেলাম। সেখানে আমি অবনীর সাথে তানভীরের পরিচয় করিয়ে দিলাম। এরপর আমরা ক্লাসের দিকে চলে গেলাম। তবে তানভীরকে আমার সাথে যেতে দেখে অবাক হলাম। এই শালা, তুই কই যাস? দোস্ত, আমি ক্লাস করব না নাকি? মানে তুইও ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে আসছিস? এবার কথা বন্ধ কর আর ক্লাসে চল। তারপর তানভীরকে নিয়ে ক্লাসে গেলাম। সেখানে গিয়ে তো আমি আর তানভীর একসাথে বসি। কিছুক্ষণ পরে স্যার আসে আর আমরা তাকে সম্মানের জন্য দাঁড়িয়ে যাই। মামা, স্যার টাকলা। না রে মামা, স্যার টাকলা না, স্যারের মাথায় এয়ারপোর্ট। তারপর স্যার এসে তানভীরের সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর ক্লাস করাতে থাকি। ক্লাস প্রায় আধা ঘন্টা করানো শেষ। এমন সময় ফারিয়ার এন্ট্রি। ফারিয়াকে দেখে সবাই দাঁড়িয়ে যায় এবং আমিও। শালা দাঁড়ালি কেন? আর মেয়েটা লেট করে ক্লাসে আসলো, তাও স্যারের পারমিশন না নিয়েই ক্লাসে ঢুকলো, এটা তো বেয়াদবি। তানভীর দাঁড়া। না, এই মেয়েটারে আমি এক্ষুনি মাথায় তুলে আছাড় দিব। আমাকে রাগ কন্ট্রোল করতে বলে তুই রেগে যাচ্ছিস? তারপর তানভীর দাঁড়ালো, তবে চার চেহারায় রাগ দেখতেছি। তানভীর এমন অবস্থায় আছে, মনে হয় এখনই ফারিয়ার অবস্থা কাইল করে দিবে। দেখলাম ফারিয়া তানভীরের দিকে রেগে তাকিয়েছিল। তারপর ক্লাস চলা অবস্থায় তানভীরের দিকেই তাকিয়েছিল। ক্লাস শেষ, আমি আর তানভীর বাইরে গেলাম। দেখলাম তানভীরের মাথা গরম হয়ে আছে। মামা, কি হয়েছে তোর? এই বেয়াদব মেয়েটা কে রে? লিটনের বোন, লিটনের দাপট দিয়ে এইসব করে বেড়ায়। শালার লিটন এবার তো শেষ। অন্তর, তুই করবি নাকি আমি করব? ব্রো, চিল অ্যান্ড বি কুল। এখন শুধু তামাশাটা দেখেই যা, পরে এগুলোর জন্য ব্যবস্থা হবে। নো সিলিং, অনলি কিলিং। আমার মাথা গরম হয়ে আছে। এই ইঁদুরের বাচ্চাগুলো এইভাবে দাপট দেখাচ্ছে, তাহলে আমাদের কেমন দেখানো উচিত? আমরা কথা বলতেছি, এমন সময় ফারিয়া তার 2টা গার্ড নিয়ে আসলো। এই ছেলে, তুই আমার দিকে এভাবে তাকাইছিলি কেন? না মানে আপু, আপনি তো অনেক সুন্দরী, তাই ভুলে তাকাই ফেলছে, তার জন্য আমি সরি বলতেছি। ও তাই? তুই ওর পক্ষ থেকে সরি বলতেছিস? ওর জন্য মার খেতে পারবি? আমি দেখলাম তানভীর পুরাই রেগে আগুন হয়ে গেল, তাই আমিও আস্তে করে শালার হাত চেপে ধরলাম আর চোখের ইশারা দিয়ে তাকে বুঝিয়ে বললাম শান্ত হতে। কিন্তু সে আমাকে ইশারা দিয়ে তার কোমর দেখালো, আর আমিও কোমর দেখে শখ হয়ে গেলাম। সাথে সাথে আমি তার শার্ট ঠিক করে দিলাম। এই খ্যাত, তুই তো এই কলেজের নিয়ম জানিস, তাহলে ওকেও একটু বুঝিয়ে দিস, না হলে পরে পস্তাতে হবে ওকে। জি আপু, আপনি নিশ্চিন্তে যান, আমি ওকে আপনার রুলসগুলো বুঝিয়ে দিব। হুম। বলে ফারিয়া তার গার্ড নিয়ে চলে গেল, আর আমিও তানভীরকে এক সাইডে নিয়ে যাই। শালা, এটা কেন আনলি? মামা, সেফটির জন্য। কিন্তু এই মেয়েটা তোর সাথে এমনভাবে কথা বললো কেন? আরে মামা, চিল করতো, আর কলেজেও কি এটা আনতে হবে নাকি? শালা, আমি তো আর তুই না যে একটা কলমকেও হাতিয়ার বানাইয়া ফেলতে পারি। তাই বলে এটা নিয়ে আসবি তুই? দেখ ভাই, আমি এখন এখানে ভালো হতে আসছি, কিন্তু এখন তুই এসে আবার আমাকে সেই মানুষটা বানাইতে চাচ্ছিস। দোস্ত, এখন ভালোর যুগ নাই। এখন ভালো মানুষ পাইলে মানুষকে তাকে পুরাই খেয়ে ফেলে। আর কথা রইল, তুই ভালো মানুষ, তা আমার থেকে ভালো আর কে জানে। ভাই, এই টপিক আর কোনো কথা বলিস না, আপাতত কুল থাক। আর কথা রইল লিটন ও তার বোনের, সেটা পিন্টু আসলেই সমাধান হবে, তাই এখন চুপচাপ সব দেখে যা। শালা, লিটন আর তার বোন তো জানে না তারা কত বড় বিপদ থেকে ডেকে আনছে। সেটাও ঠিক। ওই বলে না, ইফ নিজের পিছে নিজেই বাস দেওয়া, হ্যাড এ ফেস। তারপর আমি আর তানভীর চলে গেলাম কলেজের বাইরে। আমি আর তানভীর রাস্তায় হাঁটতে লাগলাম। মামা, কয়েকটা টান হবে নাকি? চল, আমারও ভালো লাগতেছে না। তারপর এক কোনায় গিয়ে দুজনেই ধরিয়ে দিলাম সিগারেট। দুজনেই মজায় মজায় টানতে লাগলাম। তো এখন কই থাকবি তুই? কেন, হোস্টেল আছে, সেখানে থাকবো। কিন্তু আমাদের বাড়িতে খাবার খাবি? না রে ভাই, তোর বাসায় যেতে ভয় লাগে আঙ্কেলের জন্য, যে রাগী মানুষ শুনি। কি আর করব বল, তবুও রাগী হলেও ভালো,
সবসময় সঠিক শিক্ষাটাই দিছে, সেটাই অনেক আমার জন্য। এখন চল আমরা একসাথে লাঞ্চ করব। না মামা, পরে অন্য একদিন। শালা যাবে কিনা বল। না 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 না, আমি কেন আমার 14 গোষ্ঠী যাইব? তুই রাগিস না দোস্ত। শালা এত ভয়ের কি আছে? বয়ের কি আছে তাই না? আমি তো দেখেছি যখন তোর রাগ উঠে তুই কি করিস। দূর শালা, চল তো। তারপর তানভীরকে নিয়ে বাড়ি চলে গেলাম। আম্মু দেখো তানভীর হারামি আসছে। আম্মু এসে তানভীরকে দেখে অবাক। তানভীর, কেমন আছো বাবা? আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো ভালো। আচ্ছা, তোমরা ফ্রেশ হয়ে এসো, আমি খাবার রেডি করছি। ওকে আম্মু। তারপর তানভীরকে নিয়ে রুমে চলে যাই আর ফ্রেশ হতে আসি। এরপর আমরা তিনজনেই খাবার খেয়ে নিই। তারপর আমি আর তানভীর রুমে চলে যাই। আমরা দুজনেই খাটে শুয়ে পড়ি। অন্তর, তুই ওই শহরেও নিজেকে সকলের সামনে ভদ্র হিসাবে প্রকাশ করলি, তবে সেখানে চশমা পরিস নাই। আর এখানে তো তুই পুরো ভদ্র প্রো ম্যাক্স হয়ে গেলি। দেখ শালা, আব্বু আম্মু আমাকে ভদ্র ছেলে বানাতে চাইছে, আর আমিও তাদের খুশি করার জন্য সকলের সামনে ভদ্র সেজে থাকি। কিন্তু আঙ্কেল আন্টি তো আর জানে না, যাকে তারা ভদ্র বলে জানে সে তো আসলে একটা শয়তান। দোস্ত, তুই আসলে একটা ভদ্র শয়তান, যে কিনা উপরে একটা পার্ট দেখায় আর গোপনে এক পার্ট দেখায়। ওই যেটাকে বলে উপরে ফিটফাট আর ভিতরে সদরঘাট। আচ্ছা, তোর জিনিসটা কই? আছে আর কি কোথাও? কেন? না এমনি। তবে মামা, একটা কথা মানতে হবে, বোকা বানানো তো তোর থেকে শেখা দরকার। যেভাবে গেট আপ নিচ্ছিস, না যে কেউ ধোক্কা খেয়েই যাবে। এটাই তো মজা। এভাবেই কথা বলে আমরা দুজনে দুপুর পার করলাম। বিকালবেলা মামা চল শহরটা একটু ঘুরে আসি। চল। তারপর দুজনে মিলেই বাড়িতে থেকে বেরিয়ে শহর ঘুরতে ব্যস্ত হয়ে পড়লাম। আসলে নতুন শহর, তাই একটু চিনে রাখাই ভালো। সন্ধ্যা পর্যন্ত আমরা ঘোরাঘুরি করলাম। অন্তর চল, নাস্তা করব, খিদা লাগছে। চল। তারপর দুজনে নাস্তা করে নিলাম। দেখলাম ঘড়িতে 7টা বাজে, তাই চিন্তা করলাম আরো একটু হাঁটা দিই। আমি আর তানভীর ভালোভাবে মজা করতে করতে হাঁটতে লাগলাম। আসলে এই ছেলের সাথে থাকলে সময় কখন চলে যায় নিজেও জানি না। আমরা দুজনে হাঁটতেছি, বাঁচাও! মেয়েলি কণ্ঠে চিৎকার করে। আমি আর তানভীর চিৎকার শুনে অবাক হয়ে গেলাম। দোস্ত, কে চিৎকার দিল রে? আমি কি করে জানবো, তবে মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। চল খুঁজে দেখি। তারপর আমরা আশেপাশে খুঁজতে লাগি। কই, কাউকেই তো দেখলাম না। প্লিজ আমাকে ছেড়ে দিন, মেলি কণ্ঠে কথাটা শুনলাম। সামনে থেকে আওয়াজটা আসলো, চল তাড়াতাড়ি। তারপর আমি আর তানভীর সামনে গিয়ে দেখি বখাটে ছেলে একটা মেয়েকে জোর করতেছে, মুখে রুমাল বাঁধ। আমরা দুজনেই মুখে রুমাল বেঁধে নিলাম আর ঝাঁপিয়ে পড়লাম সেই বখাটে ছেলেগুলোর দিকে। আমি আর তানভীর মিলে সেই ছেলেগুলোকে ইচ্ছা মতো মারতে থাকি। তবে এটাই শেষ নয়, সেই ছেলেগুলোকে আমরা আদামরা করে এক জায়গায় রাখি আর মেয়েটাকে সরিয়ে নিই আমরা। তানভীর, তুই আপুটাকে নিয়ে যা, ওনাকে দিয়ে আয়। আর শোন, তোর জিনিসটা দে তো, আর ভুলেও রুমাল খুলিস না। কানের কাছে আস্তে আস্তে করে বললাম। তারপর তানভীরের থেকে সে জিনিসটা নেই। আসলে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তানভীরের কাছে কি এমন জিনিস আছে? তাহলে শুনুন, তানভীরের কাছে বেশি কিছু না, একটা ফুললি লোডেড পিস্তল আছে। আর সেটাই আমি নিয়ে তানভীরকে চলে যেতে বলি। তারপর তানভীর মেয়েটাকে নিয়ে চলে যায়, আমিও সেই ছেলেগুলোর কাছে চলে যাই। জানোয়ারের বাচ্চা, তোদের জন্য আমাদের মা বোন সুরক্ষিত নেই। কোথায় থেকে তোদের এত সাহস আসে? আমাদের এলাকা, আমরা যা ইচ্ছা করেই বেড়াবো। তুই কে আমাদের বাধা দেওয়ার? এই এলাকা তো তোদের বাপের দেওয়া, তাই না? যা ইচ্ছা করে বেড়াবি। আর চিন্তা কি করে করলি এই সকল পাপ কাজ করে বেড়াবি আর এমনি এমনি পার পেয়ে যাবি তোরা? তুই জানিস না তুই কার গায়ে হাত উঠিয়েছিস? আমি এই এলাকার এমপি ছেলে। সাথে সাথে গান ডিলেট করে দিলাম সেই এমপির ছেলের গায়ে শুট করে। খেল খতম। এমপির ছেলের মাথা উড়াইয়া দিলাম। তার সাথে থাকা বাকি দুইজন খুব ভয় পেয়ে গেল। হয়তো ভাবছে আমি শুধু ভয় লাগাচ্ছি, কিন্তু আমি তো ভয় লাগাই না, ডাইরেক্ট মেরে দেই। যে অন্যায় করবে বা অন্যায়কে প্রশ্রয় দিবে তাকে কোনো কথা ছাড়াই উপরওয়ালার কাছে পাঠিয়ে দেওয়া হবে। কিরে শালা এমপির ছেলে, এখন চুপ হয়ে গেলি কেন? কোথায় গেল তোর বাপের দাপট? এই জানোয়ারের বাচ্চা, এখন কি হইল? মনে করিস এমপির ছেলে বা মিনিস্টার ছেলে হবি তাহলে অন্যায় করে পার পেয়ে যাবি তোরা? হা 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 হা। তোদের মারার জন্য আইন রক্ষাকারী দরকার নেই, একজন
ট্রু হিউম্যান প্রয়োজন। পাশে থাকা দুই ছেলে খুব ভয় পেয়ে গেছে। ভাই আমাদের ছেড়ে দেন, আর কোনোদিন আমরা এমন কাজ করব না। অন্য ছেলেটা বলল, ভাই আমরা ভালো হয়ে যাব, ভাই আমাদের ছেড়ে দেন, কাদো কাদো গলায় বলল আমাকে। সরি ভাইজানরা, আমি আপনাদের ছাড়তে পারবো না। যদি তোদের মধ্যে বিন্দু মাত্র মন মানসিকতা থাকতো তাহলে সেই মেয়েটার সাথে এমন করতি না, আর আমি এমনিও খুন করলে তার প্রমাণ রাখি না। বলে সেই দুইটা ছেলেকেও শুট করে দিলাম। গেম ওভার। আমার সামনে এখন 3টা লাশ পড়ে আছে, তবে তাদের মেরে ফেলাই উচিত, কারণ এই সকল জানোয়ারদের জন্য আজ আমাদের মা বোনেরা সুরক্ষিত না। দিস জাস্ট বিগিনিং। সামনে আরো লাশ পড়বে, হতে পারে গ্যাংস্টারদের বা কোনো কোনো কুকাজ করা মানুষদের। আগে শহর ছিল লিটন ভাইয়ের, কিন্তু এবার এই শহরের রাজত্ব করবে তাদের বাপ। আমিও এবার সোজা হাঁটতে লাগি বাড়ির উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে নিজের মুখের রুমালটা খুলে নিই, পিস্তলটা আমার কোমরে রেখে দিই, আর সেই চশমাটা পরে নিলাম, আর আবারও নিজেকে ইনোসেন্ট বানিয়ে নিলাম। আমি সোজা আমাদের বাড়িতে চলে যাই। তারপর আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। তারপর আমি তানভীরকে ফোন দিলাম বাড়ি আসার জন্য, আর আমিও ভাবতে লাগলাম আজকে যে 3টা খুন করলাম সেটা নিয়ে। কিছুক্ষণ পরেই বাড়ির বেল বেজে ওঠে, আর আমিও গিয়ে দরজা খুলে দিই। দেখলাম আব্বু আসলো। কিরে, আজকে তোকে একটু অন্যরকম লাগতেছে যে? আরে আব্বু, প্রতিদিন তো আমাকে একই রকম লাগে। আব্বুর সাথে কথা বলতেছি, এরই মধ্যে তানভীর হাজির। তানভীরকে দেখে আব্বু অবাক। তানভীর, কিরে তুই এখানে? আঙ্কেল আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো, কিন্তু তুই ঢাকায় কি করিস? না মানে আঙ্কেল, আমিও ঢাকায় চলে আসছি। আসলে এলাকায় থাকতে থাকতে বিরক্ত হয়ে পড়লাম, তাই এখানে চলে আসলাম। কিরে, তোরা এভাবে থাকবি নাকি হাত মুখ ধুয়ে আসবি? তানভীর চল রুমে হাত মুখ ধুয়ে আসি। চল। তারপর আমি আর তানভীর সোজা রুমে চলে যাই। তুই হাত মুখ ধুয়ে আয়। তানভীর চলে গেল ফ্রেশ হতে, আর আমিও আমার আগের কথাগুলো মনে করতে লাগলাম। সত্যি আজ অনেক দিনের কথা মনে পড়ে গেল, কি থেকে কি হয়ে গেলাম। তানভীর বাইরে আসে। অন্তর, কি ভাবছিস তুই? অতীত আর কি? তোর অতীত আর বর্তমান একই, এখনো চেঞ্জ হয় নাই কোনো কিছু, শুধু এটুকু গেট আপটাই চেঞ্জ করেছিস আর কি। আচ্ছা, ওই ছেলেগুলোকে কি করেছিস? নক আউট। তানভীর আমার কথা শুনে থ হয়ে গেল। অন্তর, তানভীর, খেতে আয় তোরা। চল খাবো, খেতে লাগছে। তারপর তানভীর আর আমি চলে গেলাম রাতের খাবার খেতে। খাওয়া দাওয়া শেষ করে আমি তানভীরকে তার হোস্টেল পর্যন্ত আগিয়ে দিয়ে যেতে লাগলাম। এই নে তোর পিস্তল। পিস্তলটা এগিয়ে দিয়ে বললাম, তবে দোস্ত, ছেলেগুলোকে মারা উচিত না হয় নাই। আজ যদি এইগুলোকে বাঁচিয়ে রাখি তাহলে কাল অন্যরা এই কাজগুলো করতে ভয় পাবে না, তাই অন্যদের শিক্ষা দিতে এইগুলোকে শেষ করতে হলো। এখন দেখবি এলাকা শান্ত হয়ে যাবে। আচ্ছা বাদ দে, আমি যাই, কাল কলেজে দেখা হবে। আচ্ছা বাই। তারপর আমিও বাড়িতে চলে আসলাম। এসেই রুমে গিয়ে চশমাটা খুলে খাটের পাশে টেবিলে রেখে শুয়ে পড়ি, আর যখনই চোখ বন্ধ করি তখনই সেই রূপটাকে আমি দেখতে পাই, যা যে কোনো মানুষের রুহুকে কাঁপিয়ে দিতে পারে। এসব ভাবতে ভাবতে আমার ঘুম চলে আসে। সকালবেলা অন্তর, আব্বু আর কতক্ষণ ঘুমাবি? এবার ওঠ। আম্মু উঠতেছি, তুমি যাও। তারপর আম্মু চলে গেল, আর আমিও উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে নাস্তা করতে চলে গেলাম, কিন্তু আব্বুকে দেখে চিন্তিত মনে হচ্ছে। আব্বু, তোমার আবার কি হইলো? কালকের ঘটনা জানিস? কি আব্বু? কাল রাতে 3টা ছেলে খুন হয়েছে, তবে তাদের মধ্যে একজন এই শহরের এমপি ছেলে। যদি এমপি ছেলে সেফ না থাকে তাহলে আমরা কিভাবে নিশ্চিন্তে থাকবো? আই এম সরি আব্বু, আমি তোমাকে বলতে পারবো না যে কাল সেই 3টা ছেলেকে আমি খুন করছি, আর তোমরা আমাকে যা জানো তা আমি না। আর কালকে ছেলেগুলো মারা গেছে সেগুলো ভালো না আব্বু, কিন্তু তোমাকে আমি কিছুই বলতে পারবো না। মনে মনে বললাম এই কথাগুলো। আরে আব্বু, তুমিও তো মাথায় চাপ নিও না তো। আমি নাস্তা করে ব্যাগ নিয়ে চশমা পরে চলে গেলাম কলেজে। তবে কলেজে আজকে অনেকের মুখে হাসি দেখতে পাচ্ছি, বিশেষ করে মেয়েদের। আমিও অবনীকে দেখে তার কাছে চলে গেলাম। কিরে শয়তানি, কি অবস্থা? অন্তর,
আমি তো ভালোই, আর আজকে তো অনেক অনেক খুশি। কেন, আজকে কি ছেলের প্রপোজ পাইছিস নাকি? তুই অল টাইম উল্টাই বলিস। ওই যে এমপির ছেলে সিপাত আছে না, কাল নাকি সেই জানোয়ারটা খুন হয়েছে। সেই জানোয়ারটা অনেক মেয়ের জীবন নষ্ট করছে এবং আমাদের প্রিন্সিপাল স্যারের মেয়েকেও ছাড়ে নাই। আমরা কতই না এবার বিচার চেয়ে আন্দোলন করলাম, কিন্তু সেই জানোয়ারের বাপ বড় জানোয়ার। মাফিয়া কিং ডেভিল এর ভয় দেখিয়ে আমাদের চুপ করে দেয়। কিন্তু কাল সেই জানোয়ার সিফাত খুন হলো। আজকে তো সবার জন্য খুশির দিন যে এই জানোয়ার সিফাতকে মারছে। উপরওয়ালা তাকে যেন 100 বছর বাঁচা। এই ছেমরি, আমাকে 100 বছর বাঁচিয়ে কি করাবে? আমার এত কিয়ামত দেখার ইচ্ছা নাই আল্লাহ। আমাকে আগে ইমানের সাথে মৃত্যু করে দিও। তবে আর যাই বলি, আজ সকলকে হাসি খুশি দেখে আমার মনটা ভরে গেল। তবে এমপি সকলকে মাফিয়া কিং ডেভিলের ভয় দেখিয়ে চুপ করে রাখছে, তাই না? তারও দিন ঘনিয়ে আসছে। ওয়েট কর চান্দু, তুইও উপরে চলে যাবি। মনে মনে বললাম, তুই এটাতে খুশি হলি আর আমার ফাটতেছে। ভাই রে ভাই, এখন যদি আমাকে মেরে ফেলে? ওই তুই কি কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করছিস নাকি? করি নাই, কিন্তু আব্বু বলছে এই শহরে নাকি কোনায় কোনায় মানুষ খুন হয়। অবনি, আমার না মরার ইচ্ছা নাই। আমি তো বিয়েও করি নাই আর সিঙ্গেলও। এখন যদি মাফিয়ারাও আমাকে মেরে ফেলে? আরে ধুর বোকা, তোকে কে মারবে? তোর মতো ইনোসেন্ট ছেলেকে কেউ মারবে নাকি? প্রয়োজনে প্রেম করতে পারে। দেখলাম তানভীরা আসতেছে আমাদের কাছে। মামা, তুই কালকে সেই লেভেলের কাজ করেছিস। আমার কাছে আসতে আমি তানভীরের মুখ চেপে ধরলাম। শালা, মুখ সামলা। তানভীরের কানের কাছে মুখ করে বললাম, আর সাথে সাথে ছেড়ে দিলাম। অন্তর, তুই এর মুখ ধরছিলি কেন? ভালো লাগে, খুশির ঠেলায় আর কি। তারপর তিনজনে কথা বলতে লাগলাম। এমন সময় আমাদের কলেজে একটা সাদা গাড়ি আসলো। আমরা তিনজন সেই সাদা গাড়ির দিকে হা করে তাকিয়ে আছি। আসলে এন্ট্রিটাই এমন নিল। সেখানে গাড়ি থেকে একটা মেয়ে নামে, যাকে দেখেই আমার মনে লাড্ডু হয়ে গেল। আসলে মেয়েটা দেখার মতোই। আর সবচেয়ে ভালো লাগার কথা হলো, মেয়েটা আধুনিক মেয়েদের মতো শার্ট প্যান্ট পরে নাই, বরং সাদা কালারের জামা পরেছে, যা তাকে পরীর মতো দেখাচ্ছে। তবে আমি খেয়াল করলাম কলেজের সকল ছেলে মেয়ে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটা আমাদের দিকেই আসতেছে। দেখলাম সারা তানভীর তার চুল ঠিক করতেছে। ইচ্ছা করছে শালারে দিয়ে একটা। চিন্তা করলাম তার ভাবি বানামো, কিন্তু তানভীরকে দেখে মনে হচ্ছে সে মেয়েটাকে আমার ভাবি বানানোর ব্যবস্থা করতে লাগে। এক্সকিউজ মি, অনার্স ফার্স্ট ইয়ারের ক্লাসটা কোন দিকে? বিশ্বাস করেন রাসেল ভাই, মেয়েটার বয়সটা শুনে ইচ্ছা করছে এখনই তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। কারণ মেয়েটাকে তো দেখতে পরীর মতোই লাগলো, আর তার ভয়েস শুনে তো আমি ফিদা হয়ে গেলাম। বলতে গেলে মেয়েটা মনে হয় আকাশ থেকে নেমে আসা পরী মনে হচ্ছে। আরে আমি দেখাচ্ছি, আপনি আমার সাথে আসুন। নর্মাল হয়ে মিষ্টি করে বলে। আমি মনে করলাম এটাকে তানভীরের ভাবি বানাবো, কিন্তু শালা তো আমার ভাবি বানানোর প্ল্যান করতেছে। মনে মনে কথাটা বললাম, কিন্তু তানভীর, তুই তো ক্লাস চিনিস না, তুই তো কাল আসছিস। সমস্যা নাই, আমি উনাকে খুঁজে দিব, আর আপনি চলুন আমার সাথে। তারা দুজনেই চলে যেতে লাগে, আর আমি 2 কেজি ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেলাম। তোমরা থাকো সুখে, আগুন জ্বলুক আমার বুকে, জীবনটাই বেদনা। কি রে, তুই মুখটাকে বাংলার পাঁচের মতো করে রাখলি কেন? এমনে খুশি ঠেলায়। সবই বুঝি তো, মেয়ে দেখে ফিদা, বন্ধুর জন্য মেয়েকে আলবিদা। আরে বাদ দে তো। তারপর আর কি করব, ক্যাম্পাসে বসে বসে দুজনে আড্ডা দিচ্ছি। শালা তানভীর তো এখন গায়েব। শালা মেয়ে পেয়ে বন্ধুকে ভুলে গেল। আসলে এ আমার জন্য অনেক স্যাক্রিফাইস করছে। সে আমার জন্য ঢাকা পর্যন্ত চলে আসলো, আর আমি তার জন্য এই মেয়ের পিছে পড়া বাদ দিলাম, না হলে পটিয়ে ছাড়তাম। আমি অবনী কথা বলতেছি, কিছুক্ষণ পর তানভীর আসে। শালা, আমার কলিজায় আঘাত করলি তুই। কি কস মামা, তার মানে তুইও? আরে না, আমি ফান করতেছি। মামা, মনে হয় এই ইঁদুরের বাচ্চাগুলোর ব্যবস্থা করতে হবে। তারপরে চলে গেলাম ক্লাসের দিকে। তবে দেখলাম সেখানে ফারিয়ার গার্ড আগে থেকেই দরজায় উপস্থিত। তার মানে ফারিয়াও ক্লাসে চলে গেছে। আমরাও ক্লাসের দিকে যেতে লাগলাম। ফারিয়ার গার্ড সাথে সাথে আমাদের থামিয়ে দেয়। আরে ভাইয়া, ক্লাসে যাব, থামালেন কেন? ম্যাডাম ভিতরে যেতে মানা করেছে, তাই কেউ যেতে পারবে না। তোরা চল, এখান থেকে ভিতরে যাস না। অবনী, আমাদের একটু কাজ আছে, তুই যা, আমরা অন্য জায়গায় যাব। আচ্ছা ঠিক আছে। তারপর অবনী চলে গেল। মামা, মনে হয় এই ইঁদুরের বাচ্চাগুলোর ব্যবস্থা করতে হবে। কানের কাছে সে আস্তে করে বলে, ওকে, তুই
এই একটাকে সামলা, আমিও একটাকে সামলাই আর ক্লাসে যাই। তানভীরের কানের কাছে গিয়ে বললাম, ভাইয়া, লিটন ভাই আমাকে বলেছে ফারিয়া ম্যাডামের একটা গার্ডকে ডেকে নিয়ে যেতে। কি বলিস? আপনি আমার সাথে আসুন আর একজন এখানে থাকুক। আচ্ছা চলো। তারপর একজন গার্ড তানভীরের সাথে যায় আর একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভাই, ফারিয়া আপু কি করতেছে ভেতরে? একটা ছেলের সাথে ফারিয়া ম্যাম ধাক্কা খায়, কিন্তু ছেলেটা ক্ষমা না চেয়ে চলে আসে, তাই ফারিয়া ম্যাম সেই ছেলেটাকে শিক্ষা দিচ্ছে। ও আচ্ছা। বলে আমি সেই গার্ডের মাথা ডাইরেক্ট দরজার সাথে দিলাম বাড়ি, যার জন্য দরজাও খুলে যায় আর গার্ডও রুমের ভিতরে ছিটকে পড়ে। দরজা ভাঙতে দেখে ফারিয়া আমাকে দেখে অবাক হয়ে গেল। এই, তুই এখানে কি করিস? আর আমার গার্ডকে কে মারলো? অনেক সহ্য করছি তোর এই আবলামি, কিন্তু এবার খেল খতম। ভদ্রতা দেখাই তো, তাই ভদ্রভাবে বসে আছিস? একটা ভদ্রের পিছে কি লুকিয়ে আছে তা তো দেখিস নাই, তবে এবার দেখাবো। এই, তুই আমার সাথে তুই তুকারি করছিস, সাথে উঁচু গলায় কথা বলছিস, মরার ভয় নাই তোর? আগে তুই ঠিক থাকতে পারিস কিনা সেটা দেখ। বলে আমি ফারিয়াকে জাপটে ধরে ফেলি। ছাড় আমাকে। সারানোর চেষ্টা করে। সামান্য একটু ধাক্কা লাগলো বলে ছেলেটার এই হাল করছিস তুই। এখন আমি যেটা করবো সেটার জন্য তুই আমাকে কি করবি? এই খ্যাত, ছাড় বলতেছি, না হলে কিন্তু আমার গার্ড দিয়ে তোর এমন হাল করব না, আর সোজা হয়ে দাঁড়াতেও পারবি না। সাথে সাথেই কথা না বলেই জোর করে ফারিয়ার ঠোঁট জোড়া নিজের দখলে নিলাম। প্রায় 3 মিনিটের মতো ফারিয়ার ঠোঁট নিজের দখলে করে রাখলাম, এরপর ছেড়ে দিলাম। দুজনেই হাঁপাচ্ছি। কি এবার কি করবি? এর বাচ্চা, তুই আমাকে কি করে কিস করলি? এবার তুই শিওর মরবি। আমাকে মারবে কে? তোর সেই পঙ্গু লিটন ভাই। সে তো শুধু ডেভিলের লেফট হ্যান্ড, এর পা চেটে ঢাকার লিটন ভাই হয়েছে। আজকে তুই তোর জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছিস। কাল তুই সকালে সূর্য দেখবি না, এটা এই ফারিয়ার কথা। কেন, আজ রাতে কি হানিমুনে যাবা নাকি? হেসে নে তুই, তোর সব হাসি বের করবো আমি। তার আগে আর একটা কি পাবো? বলে ফারিয়ার দিকে এগোতে লাগলাম আর সে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আমি জানি এখন সে তার ভাইকে বলবে, সমস্যা নাই, এখন একদম ফর্মে চলে আসছি, সকলের সামনে ভদ্র থাকবো, কিন্তু ভেতরে ভেতরে একজন শয়তান হয়ে থাকবো। তারপর তানভীরকে ফোন দিয়ে ডেকে এনে সেই ছেলেটাকে ও যে গার্ডকে দরজার সাথে মাথায় বাড়ি খাইয়ে আহত করলাম তাদের নিয়ে হসপিটাল চলে যাই। হসপিটালে আসার সময় তানভীর যে গার্ডটাকে নিয়ে যায় তাকে তানভীর মেরে আদামারা করে দেয়, ফলে তাকেও আনতে হলো। আর মজার ব্যাপার হলো, আমরাই তাদের আহত করলাম আর আমরাই তাদের এখন ট্রিটমেন্ট করাতে আনলাম। তবে আমরা বেশি চিন্তিত সেই ছেলেটাকে নিয়ে, যাকে ফারিয়া চেয়ারে বেঁধে মারছে। ডাক্তার তো তাকে নিয়ে গেল আর সেই 2 গার্ডকে কেবিনে নিয়ে যায়, কারণ তাদের অতটাও ক্ষতি হয় নাই, কিন্তু সেই ছেলেটার অনেক ক্ষতি হয়েছে। ইভেন আমি নিজেও তার হাল দেখে ভয় পেয়ে গেলাম। আসলে সব পাওয়ারের খেলা, যার কাছে পাওয়ার থাকবে সেই বাদশা বেগম, আর যাদের কাছে ক্ষমতা থাকে না তারা সেই ক্ষমতাবান ব্যক্তিদের গোলামি করতে হয়। আমি আর তানভীর দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ পরে ডাক্তার বের হয়। ডাক্তার, ছেলেটা এখন কেমন আছে? সে তো ভালো আছে, কিন্তু তার হাত ভেঙে গেছে, যা প্লাস্টার করে দেওয়া হলেও, তবে তাকে এখন অনেক রেস্ট নেওয়া দরকার। আচ্ছা, আপনারা ছেলেটার কি হন? বন্ধু হই। তো আপনাদের থেকে একজন আমার সাথে আসুন, আমি কিছু ওষুধ লিখে দেবো, সেগুলো নিয়ে আসুন। তানভীর, তুই যা, আমি এখানে থাকি। ওকে। তারপর তানভীর চলে গেল আর আমিও আছি কোনো মতে। চিন্তা করলাম কেবিনে গিয়ে একটু দেখে আসি ছেলেটার কি অবস্থা, আর তার বাসার ঠিকানায় বা তার আম্মু আব্বু বা কোনো পরিচিত কারো নাম্বার নিতে পারি কিনা দেখি। আমি কেবিনে প্রবেশ করলাম, দেখলাম ভাইটা ঘুমাচ্ছে। যাক ভালোই, এমনিই যা মার খাইছে আল্লাহ রক্ষা করছে। আমি ছেলেটার বেডের পাশে চেয়ার টেনে বসে বসে মোবাইল টিপতে লাগি। কিছুক্ষণ পর ছেলেটার হুঁশ আসে, ছেলেটা নড়ে ওঠে। আরে ভাই, নড়িয়েন না, সোজা শুয়ে থাকেন। ভাই, আমি কোথায়? আরে আজব, হাতে প্লাস্টার ব্যান্ডেজ, এটা দেখার পর বুঝেন নাই আপনি কই? আরে আপনি হসপিটালে। ভাই, আপনি কে? আপনার নাম কি? আমার নাম অন্তর, আর আপনার নাম কি? আমার নাম সিয়াম। আচ্ছা সিয়াম ভাই, আপনার বাসার বা কোনো পরিচিত কেউ নাম্বার দেন, কল করে বলি। না ভাই, আমার আম্মু আব্বু আর একটা ছোট বোন আছে, আমরা মধ্যবিত্ত পরিবারের সদস্য। এখন আম্মু আব্বুকে যদি বলি আমি এই কথাটা, তাহলে তারা আমার জন্য দুশ্চিন্তা করবে। আমাকে আমার আব্বু আম্মু অনেক কষ্টে লালন পালন করেছে,
তাই আমিও তাদের জন্য কিছু করতে চাই। আমি মন দিয়ে পড়ালেখা করি যাচ্ছি, কিন্তু ভাই আমি আজকে ভুল করে সেই ফারিয়া ম্যাডামের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। পরে সরি বলে চলে যাই, কারণ তারা ছিল অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা। আমি অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ক্লাসের দিকে যাই আর উনি আমাকে অনেক মারে। ভাই আমরা মধ্যবিত্ত বলে আমরা মানুষ না? আমাদের কি অধিকার নেই স্বাধীনভাবে চলার? ভাই এই ফারিয়া আর তার ভাই লিটন মিলে গোটা কলেজটাকে দখল করে রেখেছে। এখন আমরা শান্তিতেও চলাচল করতে পারি না। আচ্ছা ভাই, থাক ওইসব কথা। এখন এটা বলেন, এখন কেমন বোধ করছেন? এই তো ভাই ভালো, থ্যাংক ইউ ভাই আমাকে সাহায্য করার জন্য। তবে আপনি আমাকে আনলেন কি করে? ফারিয়ার তো ছাড়ার পাত্র না। আমি সারিয়ে আনছি। আমরা কথা বলতেছি, তখনই তানভীর আসে। ভাই এখন কেমন লাগতেছে? এই তো ভালো, কিন্তু আপনি কে? ও আমার সাথে হয়ে আপনাকে আনছে। আমার নাম তানবীর। আর ভাই কথা বলিও না, রেস্ট নাও। অন্তর, উনার বাসার নাম্বার দিছিস? না, সিয়াম আমাকে যা যা বলে সব বললাম। অসুবিধা নাই, তবে ওনাকে উচিত বাসায় ফোন করে বলে দেওয়া, না হলে টেনশন করবে। সিয়াম ভাই, আপনি আপনার বাসায় বলে দেন আপনি আপনার বন্ধুদের সাথে পিকনিকে গেছেন, কয়েকদিন পরেই ফিরবেন। আসলে বাসায় বলবেন আপনাকে জোর করে নিয়ে গেছে। আচ্ছা ভাই। তারপর সিয়াম তার পরিবারের সাথে কথা বলে নেয়। রাত পর্যন্ত আমি আর তানভীর সিয়াম ভাইয়ের কাছে ছিলাম। আমি বাসায় ফোন দিয়ে বলে দিই আমার আজকে বাসায় ফিরতে দেরি হবে, নাহলে আম্মু আব্বু আবার চিন্তা করবে। রাতে আমরা তিনজনেই খাবার খেয়ে নিলাম। সিয়াম ভাইয়ের শুধু হাত ভাঙছে, আর অতিরিক্ত মার খাওয়ার ফলে তার শরীরের কিছু অংশই ফেটে যায়। সেগুলো ডাক্তারে ওয়াশ করে ব্যান্ডেজ করে দেয় ডাক্তার। আর আমরা মানে আমি আর তানভীর যে দুজন গার্ডকে আহত করলাম, তাদের শুধু কিছুটা ফ্র্যাকচার হয়, তবে আমি যাকে মারলাম তার মাথাটা ফেটে যায়। আসলে দরজায় খুব জোরে বাড়ি দেই তাই। অন্তর তুই চলে যা, আমি এখানে থাকি। আরে না, আমি থাকি, তুই যা। চুপ শালা, বাসায় যা, আমি থাকবো এখানে। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি গেলাম। আর কোনো কিছু প্রয়োজন হলে ফোন দিবি। হুম। তারপর তানভীর থেকে বিদায় নিয়ে চলে গেলাম বাসায়। সেখানে গিয়ে তো খেলাম এক বকা, কোথায় ছিলাম, এত দেরি হয়েছে কেন, আরও অনেক প্রশ্ন। পরে তাদের বলি একটা ভাইয়া অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমাকে ওইখানে ভাইয়ার সাথে থাকতে হয়েছে। তারপর চলে যাই রুমে, আর সেখানে গিয়ে লেটিয়ে পড়ি আর দিলাম ঘুম। সকালবেলা আজকে কেন জানি ঘুম ভেঙে গেল, তাই আমিও উঠে ফ্রেশ হয়নি। এরপর রেডি হয়ে চশমা নিয়ে নিচে চলে যাই। তারপর নাস্তা করে আম্মু আব্বুকে বিদায় নিয়ে কলেজের জন্য বেরিয়ে পড়ি। কলেজে যেতে যেতে সিয়াম ভাইয়ের কথা মনে পড়লো, তাই চিন্তা করলাম কলেজ শেষ করে তার সাথে দেখা করব। তবে সকালে একবার কথা হয়েছিল, তবুও দেখা তো করা লাগবেই। আমি কলেজের দিকে গেলাম, দেখলাম সেখানে 7টা কালো কার গাড়ি দাঁড়িয়ে আছে। মনে হয় কেউ আসছে, তাতে আমার কি। আমিও ক্যাম্পাসের দিকে হাঁটতে লাগলাম, তবে খেয়াল করলাম অনেকে আমার দিকে তাকিয়ে আছে। এখন প্রশ্ন হলো, আমি তো এখানে এখন আর নতুন না, তাহলে কেন তাকালো তারা? বাদ দে, আমি একটু চিল করি। হঠাৎই আমার সামনে লিটন ভাই আর তার বোন ফারি এসে পড়লো। পরে মনে পড়লো কালকের ঘটনার কথা। সাথে সাথে লিটন রেগে এসে আমার কলার ধরে ফেলে আর পকেট থেকে পিস্তল বের করে আমার দিকে তাক করে। এই জানোয়ারের বাচ্চা, তুই কাল আমার বোনের সাথে অসভ্যতামি করেছিস, আজকে তোকে মেরেই ফেলবো। লিটন আমার কলার ধরে আছে, সে আমাকে টানতে টানতে তার গাড়িতে উঠায়, তবে সেটা না লাগে নাই, আমি নিজেই উঠে পড়ি। আজকে যেহেতু তাদের সাথে যাচ্ছি, মানে আমার আজকেও ক্লাস মিস। লিটনের সাথে তার বোন ফারিয়াও গাড়িতে উঠলো। আমি ফারিয়া আর লিটনদের গাড়িতেই আছি। কোনো ভয় বা চিন্তা কাজ করতেছে না, জাস্ট নর্মালভাবে আছি। মনে হয় কিছুই হচ্ছে না। ভাইয়া, আজকে এই খ্যাতটাকে শেষ করেই ছাড়বা। কেন গো, আমি মরলে তোমার কষ্ট হবে না? তুই আমার সামনে আমার বোনের সাথে এইভাবে কথা বলতেছিস? আজকে তোর মৃত্যু অনিবার্য। আমিও একটু মুচকি হেসে দিলাম। এই খ্যাত, তোর ভয় লাগতেছে না? কেমন ছেলে তুই? আমরা তোকে মারতে নিয়ে যাচ্ছি আর তুই এভাবে একদম ঠান্ডাভাবেই বলে বসে আছিস। কি করব, মরবই যেহেতু, তাই হেসেই মরতে চাই। কিছুক্ষণ পর আমাকে একটা নির্জন জায়গায় নিয়ে আসা হলো, যেখানে আছে বালি আর বালি। আমাকে তারা টানতে টানতে বালির উপরে ছুঁড়ে মারে, আর আমিও পড়ে যাই। আমার অবস্থা দেখে সেখানে থাকা ফারিয়া ও লিটনের গ্যাং মেম্বাররা মজা নিচ্ছে, আর আমিও চুপচাপ আছি। কি করব বলেন, নিরীহ একটা ছেলে আমি তো আর তাদের সাথে পারবো না, তাই আর কি চুপচাপ আছি।
সেখান থেকে দুটো গার্ড এসে আমাকে সেই বালির মাঝে বসিয়ে দেয়। আর সেখানে থাকা গার্ডগুলো আমাকে ঘিরে তাদের হাতের পিস্তল তাক করে আমার দিকে। কি এখন কেমন লাগছে? এবার বুঝছিস এই ফারিয়া কি জিনিস? কাল তুই আমাকে জোর করে কিস করছিস, তাই না? আমার উপর কারো ছায়া পড়তে পারে না, আর তুই তো কাল অনেক বড় জঘন্য কাজ করে বসে আছিস। বল, তোর শেষ ইচ্ছে আছে কিনা, নাকি ডিরেক্ট উপরে যাবি? আমার ইচ্ছা বাদ দেন, আপনাদের কোনো ইচ্ছা আছে কিনা বলেন। এই, তুই নিজের মৃত্যুতে আমাদের ইচ্ছে কেন জিজ্ঞাসা করতেছিস? না, এমনি। ভাইয়া, আমি ওকে নিজ হাতে মারতে চাই। তখনই লিটনের মোবাইলে কল আসে। হ্যালো ভাই, কেমন আছেন? কি খবর আপনার? শরীর ঠিক আছে তো? ভাই, আমরা তো বালির মাঠ আছে না, সেখানে। কেন ভাই, কি বলেন ভাই? আপনি সত্যি আপনি আসতেছেন? ভাই আপনি আসেন, তাহলে আপনার সামনে এক বেয়াদব অসভ্য ছেলেটাকে মারবো। আপনি আসুন ভাই। তারপর ফোন কেটে দেয়। তোর ভাগ্য অনেক ভালো, বুঝলি? তুই আরও কিছুক্ষণ বেঁচে থাকলি, কারণ আমাদের মাফিয়া কিং ডেভিলের লেফট হ্যান্ডের সাথে কথা বলছি, আর সে এখানে আসতেছে। কি বলিস ভাইয়া? উনি এখানে আসতেছে? হ্যাঁ রে বোন আমার, উনি আসতেছে। কিছুক্ষণ পরে দেখলাম 20টার মতো পাজারো গাড়ি এখানে আসে, তবে সেখানে একটা কার গাড়িও ছিল না। সব গাড়িগুলো কালো কালারের ছিল। গাড়িগুলো থেকে অনেকগুলো গার্ড বের হয়, বলতে গেলে প্রায় 40-50 জনের মতোই হবে, বা আরও বেশিও হতে পারে, যাদের হাতে আছে বিভিন্ন রকমের অস্ত্র, যেমন ছুরি, পিস্তল, রাইফেলস, শটগান। তবে সব আধুনিক অস্ত্র, এখানে প্রাচীনকালের কোনো কিছুই নাই। সেখানে কার গাড়ি থেকে একজন বের হয়, সাথে সাথে আমি বসা অবস্থায় মাথা নিচু করে রাখি আর তাদের কথা শুনতে থাকি। ভাই, আমি বিশ্বাস করতে পারছি না আপনি আমার সামনে। তো কি অবস্থা তোর? আর ফারিয়া, কেমন আছিস বোন? এই তো ভালো। ভাইয়া, আপনি ডেভিলকে দেখছেন? আমরা 3 জন মিলে আমাদের মাফিয়া গ্যাং গঠন করলাম, আর আমি হলাম ডেভিলের লেফট হ্যান্ড। তাহলে ডেভিলের রাইট হ্যান্ড কে ভাই? তার নাম বলা যাবে না। ডেভিল বলে রাখছে তারা দুজন আড়ালেই থাকতে চায়, আর আমাদের যা বলবে তাই আমাদের করতে হবে। আচ্ছা, কে ফারিয়ার সাথে অসভ্যতামি করেছে? আমি সেই ছেলেটাকে দেখতে চাই। ওই যে বালিতে মাথা নিচু করে বসে আছে, সেই ছেলেটা। তারপর তারা আমার কাছে আসতে লাগে। আমি তো চুপচাপ নিষ্পাপ শিশুর মতোই মাথা নিচু করে বসে আছি। কি বা করব আমি? তাহলে তুই সেই ছেলে যে এই এলাকার মাফিয়ার বোনের সাথে অসভ্যতামি করেছিস? মানুষ কি করে এত বোকামি করে? দেখি তো তোর চাঁদ মুখখানি। বলে আমার গাল চেপে ধরে আর আস্তে আস্তে আমার মাথা তুলে। আমিও তার হাসি মাখা চেহারাটা দেখে একটা মুচকি হেসে দিলাম। আমায় দেখে সে লোকটা সাথে সাথে আমার গাল ছেড়ে দেয় আর উল্টে পড়ে, আর আমিও দাঁড়িয়ে পড়ি। আমার পিছন থেকে পিস্তল বের করি আর সোজা সেই লোকটার দিকে তাক করি। লোকটা নিচে তাকিয়ে উল্টো হয়ে আমার দিকে মুখ করে বসে আছে, আর বাকিরা এই কাণ্ড দেখে অবাক হয়ে গেল। কেমন আছিস পিন্টু ভাই? সবাই আমার কাণ্ড দেখে হা হয়ে আছে, বিশেষ করে লিটন ও তার বোন ফারিয়া। হুদাই কাবাবে হাড্ডি হওয়ার দরকার ছিল তো। এদিকে ফারিয়া, লিটন ও তার গ্যাংয়ের সদস্য থ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারা হয়তো ভাবতে পারতেছে না এই ইনোসেন্ট ছেলেটা হঠাৎ ডেভিলের রূপ নিল কিভাবে। আর সবচেয়ে বড় কথা, আমি মাফিয়া কিং ডেভিলের লেফট হ্যান্ড পিন্টুর উপর পিস্তল তাক করে দাঁড়িয়ে আছি, যা দেখে যে কেউ অবাক না হয়ে পারবে না। সাথে সাথে লিটন ও পিন্টুর গার্ড আমার দিকে তাদের অস্ত্রগুলো তাক করে ধরলো। এই, কার দিকে পিস্তল তাক করছিস তুই জানিস? আর তোর কাছে পিস্তল কোথা থেকে আসলো? কে তুই? Ha 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 ha. Who am I? That's not important. What am I? That's important. And never judge someone by seeing his outside. One must try to know his inside.
তারপর দিলাম একটা চিৎকার, হা 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 হা। বয়েস! সাথে সাথে 100-এর বেশি মানুষ বেরিয়ে আসে। তাদের হাতে ছিল বিভিন্ন প্রকারের রাইফেল, শটগান, পিস্তল, ছুরি, আর তারা ফুললি দেখতে একদম সৈনিকের মতো লাগতেছিল, কারণ তাদের শরীরে বুলেট প্রুফ জ্যাকেট ছিল। আর তার মধ্যে তো আছে আর নানান রকমের জিনিস, মানে ছোট ছোট অস্ত্র। আর সেই গার্ডগুলো ডাইরেক্ট লিটন ও তার বাহিনীকে চারদিক দিয়ে ঘিরে ফেলে আর সোজা তাদের দিকে রাইফেল, শটগান তাক করে ধরে। কিছুক্ষণ পরে ফারিয়াকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় আর ফারিয়ার দিকে পিস্তল তাক করে। তবে যে ফারিয়াকে মাটিতে ফেলে দেয় আর পিস্তল তাক করে সে একটা মেয়ে, তবে অন্যান্য মেয়েদের চেয়ে আলাদা মেয়েটা। ফারিয়া মেয়েটাকে দেখে অবাক হয়ে গেল। শুধু মেয়েটাকে না, তাদের ঘিরে থাকা গার্ডগুলোকে দেখেও প্রায় অবাক। আর পিন্টুর গার্ডগুলো সেই গার্ডগুলোকে দেখে সাথে সাথে হাতে থাকা সকল অস্ত্র মাটিতে ফেলে দেয়। লিটন, ফারিয়া আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, আর আমি তো হাসতেছি, কারণ তারা তো নিজের পিছে নিজেই বাঁশ দিয়ে গেল। হা 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 হা। এই, তুই কালকে নতুন আসা ছেলেটা না? এই, তুই কাকে তুই বলতেছিস? মুখ সামলে কথা বল। তুই এখন গান পয়েন্টের কাছেই আসিস, সোজা গুলি চালিয়ে দিব না, সব বেরিয়ে যাবে। রোকসানা, এই হারামজাদির চুলের মুঠি ধরে আমার দিকে ছুঁড়ে মারো। সাথে সাথে রোকসানা ফারিয়ার চুলের মুঠি ধরে আমার কাছে নিয়ে আসে। আমি তোমাকে কি বললাম? বলছি চুলের মুঠি ধরে আমার কাছে ছুঁড়ে মারতে, তাহলে তুমি চুলের মুঠি ধরে আনলে কেন? সরি বস, আসলে চুলের এখানে ছুঁড়ে মারলে এত ব্যথা পাবে না, তাই চুলের মুঠি ধরে নিয়ে আসছি। তবুও ভালোই করছিস। হা 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 হা। লিটন আমাদের দিকে হা করে তাকিয়ে আছে, আর ফারিয়া তো আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। হয়তো তারা ভাবছে কে আমি, আর আমার কাছে এতগুলো গার্ড আসলো কোথা থেকে? কি রে লেডি মাফিয়া, আমাকে না ভয় লাগাচ্ছিলি আর বলতেছিলি আমার মৃত্যু আসছে, আর আমি একদম শান্তভাবে আছি কি করে? আসলে তোরা মনে করছিস আমি অনেক ভদ্র, কিছুই জানি না, আর এমনি এমনি তোদের কাছে ধরা দিয়ে দেব? তা ভাবলি কি করে? একটা ছেলে যদি এই পরিস্থিতিতেও যদি শান্ত থাকে, তাহলে বুঝে নিস ছেলেটা পাক্কা 2 নাম্বারই জিনিস। আমি তোদের জালে না, তোরা আমার জালে আটকা পড়ছিস। আমি শুধু কলেজে আর এলাকায় তোদের তামাশা দেখতাম, কিছুই করতাম না, আর নিজেকে সকলের সামনে এমনভাবে প্রকাশ করলাম যাতে কেউ আমাকে সন্দেহর নজরে না দেখে। কে আপনি? ওলে বাবালে, হঠাৎ তুই থেকে আপনি হয়ে গেলাম কি করে? মামুনি ভয় পাইছো মনে হয়। আসলে ভদ্রতা দেখাইছি বলেই তো ধোকা খেয়ে গেলাম। দিস ইজ কল্ড অন্তর ইলিউশনস। আর আমার মায়ায় ধোকা তো খাবে। আর কি মনে করছিস তুই নিজেকে? কে তুই? ওলে বাবালে, এ তো দেখি লিটন কাকু খেপে আছে। সাথে সাথে পকেট থেকে সিগারেট বের করে তা ধরিয়ে নিই আর মজা করে টানতে থাকি। আমি তো সাধারণ ভদ্র ছেলে যে সবার বিপদে এগিয়ে আসে, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য পাগল, আর নিজেকে পরিপাটি করে রাখতে পছন্দ করে। লিটন, এখনো চিনিস না উনিকে? আরে যার পাওয়ার ও নাম দিয়ে তুই, আমি আর ছোট ছোট মাফিয়ারা চলে, উনি সেই ব্যক্তি, মানে অন্তর ভাই, ওরফে আমাদের ডেভিল দা মাফিয়া কিং। অ্যান্ড নাও হি ইজ অ্যারাইভড। পিন্টুর কথা শোনার সাথে সাথে লিটন ও ফারিয়ার চোখগুলো বড় বড় হয়ে গেল। তারা হয়তো ভাবতেই পারে নাই তারা এত বড় ধরনের ধোকা খাবে। যে ছেলেটাকে তারা খ্যাত ছোট লোক মনে করতো, বা যাকে তারা অতি সাধারণ মনে করে নিচে চোখে দেখতো, আর যার সাথে অ্যাটিটিউড দেখাইছে, আজ সেই ছেলেটাই তাদের বাপ হবে। পিন্টু, তুই মরবি। ভাই, আমি কি করলাম? আমি তোদের ক্ষমতা দিলাম কেন, আর তোরা কি করছিস? বয়েস, আমি আর রোকসানা ছাড়া সবার দিকে তোমাদের বন্দুকগুলো তাক করো। সাথে সাথে আমার গার্ডগুলো আমাকে আর রোকসানাকে ছাড়া বাকি সবার দিকে বন্দুক তাক করে দাঁড়ায়, এবং কি পিন্টু ও তার ছেলেপেলের দিকেও। জানোয়ারের বাচ্চাগুলো, তোদের পাওয়ার কেন দেওয়া হলো? ভুলে গেছিস সব? আমাদের উদ্দেশ্য কি ছিল সব ভুলে গেছিস তোরা? ভাই, আমি কিছু জানি না, আমি কালোই দেশে ফিরছি। কেয়ারলেস হলি কেন? এখন পস্তাতে হবেই তোদের। বয়েস, হোল্ড ইওর ওয়েপেন। গার্ডদের কমান্ডো দিলাম।
ভাই প্লিজ আর একটু সুযোগ দেন, প্লিজ ভাই, আমাদের মারিয়েন না ভাই। ভুল যেহেতু করেছিস এবার শাস্তি পাইতেই হবে। লিটন দৌড়ে এসে আমার পায়ের উপরে ঝাপটে পড়ে। ভাই আমাকে ক্ষমা করে দেন ভাই, আমি আমি পাওয়ার পেয়ে এমন হয়ে গিয়েছিলাম। ভাই একটা সুযোগ দেন ভাই, আল্লাহর দোহাই লাগে, আমাদের আর একটা সুযোগ দেন প্লিজ। পা ধরে কান্না করতে করতে, ঠিক আছে একটা সুযোগ পাবি, তবে তোদের একটা কাজ করতে হবে। জি ভাই বলুন, কি করতে হবে? কাল আমি কলেজে এসে যাতে শুনতে পারি এই এলাকার এমপি ইজ নো মোর। আমার কথা শুনে